হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 জনের। লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতা পায়খানা, বমি, সর্দি, কাশি। আমার 2টা বাচ্চা ভর্তি, এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহক ভোগান্তি। দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলার দায়ে 6 জনের জেল জরিমানা। কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যার 2 দিন পেরুলেও মামলা হয়নি এখনো। কয়েক জেলায় শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে অহরহই হচ্ছে বাল্যবিবাহ। ভুয়া কাগজপত্র দিয়ে ছেলে মেয়েকে দেখানো হচ্ছে প্রাপ্তবয়স্ক। আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে। নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ, লালসা এবং নৈতিক অবক্ষয়, এই 3টার কারণে হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন। বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। মালের আগে যে চাহিদা ছিল জিনিসটার, সেই চাহিদাটা এখন না। আগে মালপত্র চলছে, এখন মালপত্র চলেও না, খুব কষ্টে আছে। বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই। এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেল আরও 7 জনের। রাজধানীতে মারা গেছেন যাদের 6 জন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে কাতরাচ্ছে বহু শিশু। এদিকে হামের টিকাদানে লোকবল সংকটের অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। হামের সবচেয়ে বেশি প্রাণহানি রাজশাহীতে। গেল দিনও প্রাণ গেছে এক শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 62 জন। শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও বেড়েছে এই রোগের প্রকোপ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 34 জন রোগী। 11 দিন ভর্তি। আমার মেয়ে নিয়ে আসছি, ওর হাম হয়েছে। এতদিন জ্বর কোনো নিয়ন্ত্রণে আয় নাই, আজকে 2 দিন ধরে ওর জ্বর নিয়ন্ত্রণে আসছে। জ্বরও কমে না, আর আপনার কোনো পরিবর্তন নাই, আরও বাড়ে জ্বর। পরে ডাক্তার কাছে আবার নিয়ে গেছে, ডাক্তার বলছে যে আপনি তাহলে বরিশাল ভর্তি হন। আগে যদি 2 ডোজ দেওয়া থাকে সেখানে ওদের 60% কাভার হবে, আর এখন যদি এই বুস্টার ডোজটা দেওয়া হয় সেক্ষেত্রে ওদের 100% সিকিউরিটি থাকে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। প্রথমে তো ওভাবে বুঝতে পারিনি, ছোট একটা প্রথমে ঘা হয়েছে মুখের ভিতরে, খাইতে পারে না, জ্বর কমছে না, আবার ঠান্ডা, কাশি। জি, আর ওই যে ছোট ছোট এই যে মুখে এই যে বিদ্যুৎ নাই, বাচ্চা ছিটপিট করছে গরমের জন্য। তাহলে এখানে আসছি কি জন্য? চিকিৎসা নিতে আসছি, চিকিৎসা আমরা ঠিক মতো পাচ্ছি না। গত 15 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 186 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এতেও জনবল সংকটের অভিযোগ সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এবার একটু হাম পরিস্থিতির খবর জেনে নেব খুলনা থেকে। খুলনায় আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন। প্রবীর, উপসর্গ নিয়ে নতুনভাবে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা এবং টিকাদান কর্মসূচিতে কেমন সাড়া দেখতে পাচ্ছেন সবার মাঝে, সেটি একটু জানতে চাই। আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি শাওন। টিকাদানের যে কর্মসূচি সেটা খুলনা জেলাতে এখনও শুরু হয়নি, যেহেতু আপনি জানেন ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে এটি শুরু হচ্ছে। খুলনা সেটি অপেক্ষা করছে সেটির জন্য। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন, হ্যাঁ, গত 24 ঘন্টায়
খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এটি হচ্ছে হামের জন্য পৃথকীকরণ করা হয়েছে। এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে সবই শিশুরা রয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা এখানে ভর্তি হয়েছে তাদের অভিভাবকরা, এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে 9 জন রোগী ভর্তি হয়েছে। তবে গতকাল যে বিষয়টি ছিল আপনাকে বলি, 28 জন রোগী ভর্তি ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এর মধ্যে 17 জন তারা ছাড়পত্র নিয়ে বাসায় গিয়েছে। নতুন যেহেতু আগেই বলেছি 9 জন, সে কারণেই রোগী এখন 20 জন এই ওয়ার্ডে অবস্থান করছে। আরও একটি বার্তা বলে রাখি, এর আগে কিন্তু 2 জন এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে, 2 শিশু। এইখানে যে সমস্ত রোগী আপনি দেখতে পাচ্ছেন, এরা শুধুমাত্র খুলনা জেলার শাওন এমনটি নয়, আশেপাশের জেলা বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর এসব অঞ্চলের রোগীরাও কিন্তু এখানে এসে চিকিৎসা প্রত্যাশী, তারা চিকিৎসা নিচে দেখতে পাচ্ছেন। সে কারণে চিকিৎসক যারা রয়েছে তারা বলেছেন যে এই বিষয়টি অভিভাবকদের আরও সচেতন হতে হবে, যেহেতু অবুঝ শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে, সে কারণে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তার শরীর, তার চলা, হাত নাড়ানো, পা নাড়ানোর ধরন, তার গায়ে র্যাশ উঠছে কিনা, এগুলো উঠলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়ার জন্য তারা কিন্তু বলেছে। সেজন্য অভিভাবক যারা রয়েছে তাদেরকে যদি বেশি সচেতন না হয় তাহলে আসলে এই রোগের, এবং যেহেতু একটু ছোঁয়াচে রোগ, সে কারণে নিজের শিশুটিকেও সুরক্ষিত রাখতে হবে। আগেই বলেছে এই বিষয়টি অভিভাবক যারা রয়েছে তাদেরকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে। লক্ষ্মীপুরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত, বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। হাম, তারপরে পাতলা পায়খানা, তারপরে আপনার মুখে ঘাও। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতলা পায়খানা, বমি, সর্দি, কাশি। হাম রোগী নেই, 2 জন অ্যাক্সিডেন্ট। ওষুধটা আমাদের বাইরের থেকে কিনা লাগে, ভিতর থেকে দেয় না। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত অনেকে। আমার 2টা বাচ্চা ভর্তি, এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই, পাতলা পায়খানা খেলে যাইতে আছে। অ্যাক্সিডেন্ট আমরা 2 জন করে আছি এখন। জি, রোগী বেশি, যেন রোগ বেশি বাচ্চাদের, সেজন্য সমস্যা থাকতে হইতেছে কষ্ট করে। ম্যাক্সিমাম 30 জন রোগী থাকার কথা, সেই হিসাবে এখানে রোগী আছে প্রায় 60 থেকে 70 কিংবা 80 প্লাস থাকে। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হামের প্রচুর রুগী আসছে অন্য সময়ের চেয়ে। যেমন আজকে আমাদের হাম ওয়ার্ডে আমরা 10 বেডের যে হাম কর্নার করেছি, সেখানে আজকেও 27 জন রুগী ভর্তি আছে। কিছু রুগী হামের সাথে নিউমোনিয়া ডেভেলপ করছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। মাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামের লক্ষণ দেখা দিলে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি র্যাশ দেখা দেয়, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন, আর অন্যান্য মৌসুমী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও 300 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছেই না, তবুও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আজও দেশের বিভিন্ন জেলায় পাম্পে ঘুরে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ডিপো থেকে যে পরিমাণ মিলছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। কিছু জেলায় চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না বলেও জানিয়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুদ করছে, এতে বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে 10টা, ওদিকে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা 12টা দিলে সবাই তাহলে তেলটা পর্যাপ্ত তেলও পাইতো এবং রিল্যাক্সে তেলও নিতে পারতো। মুখ থেকে যদি তেল দেওয়া হয় তাহলে একটু বিশৃঙ্খলা হয়, এবার যারা আগে আসে তারা পরে পায়। 2টা 3টা দিকে আসে পাম্পের মধ্যে,
শুয়ে থাকতেছে, বসে থাকতেছে, এরা তেলের সিন্ডিকেট করতেছে। বোতলে তো তেল দেয় না, তাই আমরা এই জেনারেটর নিয়ে আসছি তেল নিতে। সিরিয়াল অনেক বেশি হয়ে গেছে, সেই প্রেক্ষিতে আমরা প্রত্যেকজনকে 300 থেকে 400 টাকা করে তেল প্রদান করি। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের দায়ে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 5 জনকে। সকালে জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের দায়ে সিফাত হোসেন নামে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, ইয়াসিন আলী ও মোশাররফ হোসেনকে 1000 টাকা করে জরিমানা করা হয়। শাহিনুদ্দিন নামে আরেকজনকে জরিমানা করা হয় 5000 টাকা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে ভাঙচুর ও কথিত পীরকে হত্যার ঘটনার 2 দিন পার হলেও মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। শনিবার ফিলিপনগর এলাকায় কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে। মারধরের শিকার হন 2 অনুসারীও। এই ঘটনার পর আজ শফি মণ্ডল সহ শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জ সহ কয়েক জেলায় বাউলদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। বেলা 11:20 তিনি জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে বের হন। কারা কর্তৃপক্ষ জানান, গতকাল জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই করা হয়। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়। আবুল সরকারের আইনজীবী জানান, গত বছরের 20 নভেম্বর ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয় তার মক্কেল। গত 5 এপ্রিল জামিন আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ 6 মাসের অন্তর্বর্তী জামিন দেন। টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। ইতিমধ্যে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বর্তমান সরকার কৃষকদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবার জন্যে আমাদের টাঙ্গাইলে আসছেন এবং এইখানে স্টেডিয়াম থেকে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন। লক্ষ্মীপুরে ছেলে সহ 3 জনকে কুপিয়ে জখমের পর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। পুলিশ জানায়, সকালে শহরের বাঞ্ছানগর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনার সূত্রপাত হয়। নিহত নাসির আহমদ চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। প্রায় 1 বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ নাসিরের ছেলে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাসির তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান সহ আরও একজন। এ সময় নাসির 3তলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ধারণা, নাসির মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমার ফাঁসের ভাড়াটিয়া এরে দেখতেছি মানে ইয়ে নিয়ে বাইরে দিতেছে, দাও নিয়ে আসতেছে ওই দিক থেকে। আমি বলি যে ভাই কি সমস্যা হয়েছে, কি হয়েছে? হে আমারে কয় যে কি কই, আবার আমারে দিছে কোপ। চিৎকার শুনে বাড়িতে দৌড় দিয়ে যায়, দেখি ওনার ছেলে গলায় হাত দিয়ে দৌড় দিতেছে। তার ছেলে এবং যাকে ফুটিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও 3তলা থেকে দাস সহ সে 3তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যাপারে এখন আমরা পোস্টমর্টম করছি এবং আমরা ঘটনাটা তদন্ত করব, তদন্ত করে আমরা আরও বিস্তারিত ব্যাপারে জানাতে পারব।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত রাত 12:30টার দিকে কার্ডিয়াক ওয়ার্ডের সিসি ইউনিটে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়। এ সময় রোগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যেক দিনেই কিছু না কিছু রোগী মারা যায়, কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি যে কোনো রোগী মারা গেলেই প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেছে। রোগী মারা গেলেই রোগীর লোকজন ডাক্তারদের উপরে অশালীন আচরণ করতেছে, ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে। আমাদের ইন্টার্নি ডাক্তাররা গতকাল রাত থেকে ধর্মঘট শুরু করেছে এবং তাদের ধর্মঘটের কারণে তারা কিন্তু এই হাসপাতালের মূল চালিকা শক্তি এবং তাদের ধর্মঘটে হাসপাতাল প্রায় অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এই রায় দেন। মামলায় বলা হয়, 2021 সালের 25 সেপ্টেম্বর নগরীর তেলিপাড়া বাহার কাসনা এলাকায় মাদক মামলা তদন্ত করতে যান এএসআই পিয়ারুল। এ সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করে মাদক কারবারি পারভেজ রহমান পলাশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে পলাশকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। কোর্ট ম্যারেজ খুবই পরিচিত দুটি শব্দ। বাস্তবে কোর্ট ম্যারেজ বলতে কোনো বিয়ে আছে কি? আইনজীবীরা বলছেন নেই। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিবাহ কিংবা পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটছে অহরহ। দীর্ঘদিন ধরে একটি চক্র অপ্রাপ্ত বয়স্কদের ভুয়া কাগজপত্র বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কোর্ট ম্যারেজ চালিয়ে যাচ্ছে। বরাবরই তারা ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় এমন বিয়ের পরিণতি হচ্ছে অপমৃত্যু, বিবাহ বিচ্ছেদ সহ নানা অঘটন। ভালোবাসার টানে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঘর ছাড়েন ফেনী সদরের মাছিমপুর গ্রামের মাইমুনা আক্তার রিয়া। পাশের এলাকার আরিফ হোসেনের সাথে কথিত কোর্ট ম্যারেজের পর পাতেন সংসার। গেল ঈদুল ফিতরের দিন অস্বাভাবিক মৃত্যু হয় এক সন্তানের মা রিয়ার। এখনও জানা যায়নি আত্মহত্যা নাকি হত্যার শিকার 15 বছর 10 মাস বয়সী রিয়া। স্বামী আরিফ কারাগারে। তাদের বিয়ের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জেলা উপজেলার কাজী অফিসের রেজিস্টার বইতে। রিয়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ের ঘোষণা দেয়া হয়। এই বয়সে যদি বিয়েটা না হওয়ার সিস্টেম থাকতো তাহলে আর কেউ নিয়ে যেত না, আর আমার এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। যখন একটা ডকুমেন্ট দেখাইছে তাদের বিয়ে হয়েছে, তো আমি তো মেনে নিতে হবে, কারণ আমি বাবা। দুইটা বই আমি জব্দ করেছি, তার বালাম বই। 30/4/2024 সালে এখানে কোনো ধরনের বিয়ে পড়ানো হয় নাই। এখানে প্রাপ্তি স্বীকারের যে রসিদটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের বালামের কোনো মিল নাই, অর্থাৎ এটা একটা ফেক। দুইটা গ্যাজেট আমার সামনে আছে, এখানে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আমি আপাতত পাচ্ছি না। একটা বিয়েকে যখন স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ সরকারের এই আইন এবং বিধিমালা অনুসারে সেগুলা কাজীর কাছে গিয়ে রেজিস্ট্রি করতে হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত ধলিয়া ইউনিয়নের কাজী শিহাবুদ্দিন। বিষয়টি তুলে ধরার জন্য পরিচয় গোপন করে শিহাবুদ্দিনের কাছে ফোন দেন ইব্রাহিম। অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কাজীর সহযোগিতা চান তিনি। কোর্ট ম্যারেজের কথা বলে টাকা দাবি করেন কাজী শিহাবুদ্দিন। কাবিন হলো 7,000, 1,000, 8,000 আর হলো এমনি হলো সম্মানী। কোর্ট ম্যারেজ আর কোর্ট এফিডেভিট একই কেন? বয়স 16 হলে কোর্টে আর কোনো সমস্যা নাই কেন? কি আমার নাম জানি, কি জানি, আর এটা তো নাম নাই। এবার কাজীর মুখোমুখি যমুনা টেলিভিশন, তবে কিছুতেই স্বীকার করলেন না বেআইনি কাজে জড়িত থাকার কথা। আমি এরকম কোনো কোর্টে পাঠাইনি। একটু আগে বললেন যে পাঠিয়ে দিতেন। না, ওদেরকে বলি আমার পক্ষে সম্ভব না, আমাদের অন্য ব্যবস্থা করে। ফেনীতে কথিত কোর্ট ম্যারেজের ঘটনা ঘটছে অহরহ। ভুয়া বিয়ের আয়োজন করতে অসাধু কাজী ও আইনজীবী এবং তাদের সহকারীদের নিয়ে আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। আইনজীবীরা বলছেন, নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বরকনে আইন অনুযায়ী বিয়ে হয়েছে মর্মে ঘোষণা দেন মাত্র। এর আগে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে হতে হবে।
কাজীরা হাতে করে এক পাতা কাবিনের কাগজ নিয়ে আসে, সেইটাতে করি তারা সই করে দিতে, কিন্তু বাস্তবে কাবিন বালামে থাকে না, বালাম খুঁজি পাওয়া যায় না। এগুলো হচ্ছে ফলস কাবিন। এই জাতের ফলস কাবিন দিয়ে মানে হরহামেশাই নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে। নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ, লালসা এবং নৈতিক অবক্ষয়, এই তিনটার কারণে হচ্ছে। পুলিশ জানান, যেসব কম বয়সী মেয়ে নিখোঁজের জিডি হয় থানায়, তার বেশিরভাগই প্রেমঘটিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা। যারা হচ্ছে বিবাহের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি ডকুমেন্টগুলো চেক করার একটা সুযোগ করে দেওয়া হয় যে তাদের বয়স আদৌ 18 কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়া গেলে আমার মনে হয় অপ্রাপ্ত বয়স্কদের যে বিয়ে এটা কিছুটা হলেও রোধ করা সম্ভব, এবং এই যে পালিয়ে বিয়ে করা এই বিষয়টাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন ঘটনা প্রতিরোধে অসাধু কাজী ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানা আয়োজন। নেত্রকোনার কেন্দুয়ায় আয়োজন করা হয়েছে খনার মেলা। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার আঙ্গরোয়া গ্রামে স্থানীয় কৃষক ও সংস্কৃতি কর্মীদের নিয়ে মেলা উদ্বোধন করা হয়। গ্রামীণ সংস্কৃতির পালা গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা সহ নানা আয়োজন দর্শকদেরকে মুগ্ধ করে। আলোচনা করা হয় খনার জীবনী নিয়ে। কৃষি, স্বাস্থ্য, পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষকরা। শিল্পী কফিল আহমেদের পরিবেশনায় লোকগান ও পুঁথি পাঠের আয়োজনও রয়েছে এই মেলায়। স্থানীয় সংগঠন মঙ্গলঘর পরিসর এই আয়োজন করেছে। আয়োজকরা জানান, মেলায় কথা ও গানে গানে খনার বচন তুলে ধরা হচ্ছে। ভীষণভাবে আমাদের প্রাণ প্রকৃতির সাথে জড়িয়ে আছেন। দেশে আমি প্রথম আসি, তো আমার এমনিতেই এখানকার এই জায়গাটার সঙ্গে একটা অন্য পরিচয় হয়। মেলাটা খুব সুন্দর, সেটা বলতে পারি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা। সকালে জাকসু আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। বিশ্ববিদ্যালয়ের 11টি হল থেকে 11টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় শহীদ সালাম বরকত হল, দ্বিতীয় অবস্থানে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় হয় কামাল উদ্দিন হল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির প্রাণের উৎসব বরণে গোপালগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুরে চলছে এই প্রস্তুতি। তৈরি হচ্ছে রং বেরঙের তৈজসপত্র। তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় মাটির জিনিসপত্রের চাহিদা কম। সারা বছরের মন্দা কাটিয়ে বৈশাখী মেলাকে সামনে রেখে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসবমুখর সার্বজনীন একদিন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা। মেলার জন্য প্রস্তুত হচ্ছে মাটির তৈরি নানান আসবাব, খেলনা ও তৈজসপত্র। বৈশাখ সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষদের নিপুণ হাতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এসব পণ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় কমে গেছে মাটির পণ্যের কদর। বাজার দখল করেছে প্লাস্টিকের সামগ্রী, ফলে অনেকেই ছেড়ে দিয়েছে এই পেশা। আগের মতন এখন আর পয়সা নেই মাটির কাজে, খাটনি বেশি, পয়সা কম। এটাই হচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি একটা কাজ, এটা নির্দিষ্ট কাজ সেটা নয়। মাটির মালের আগে যে চাহিদা ছিল জিনিসটার, সেই চাহিদাটা এখন নাই। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ ও নতুন বাজার তৈরির আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি, এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয় সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের ব্যবস্থা করব। একসময় পহেলা বৈশাখ ঘিরে দম ফেলার সময় পেতেন না পিরোজপুরের মৃৎশিল্পীরা। এখন চিত্র পুরোপুরি ভিন্ন। নেই সেই রঙিন টেপা পুতুল, মাটির খেলনা। জীবিকা ধরে রাখতে শিল্পীরা হয়ে উঠেছেন শুধুই কারিগর। ভরসা শুধু নিত্যদিনের দইয়ের হাড়ি আর মাটির সরা বিক্রির উপর। এখন সপ্তাহে মাটির দাম বেশি, কাঠের দাম বেশি, সপ্তাহে দাম বেশি, কারণে নতুন করে মানুষজন আসতে চায় না। আগে শরীর পাইছি, এখন শরীর আমরা পাইনি। আগে মালপত্র চলছে, এখন মালপত্র চলেও না, খুব কষ্টে আছি আমরা। কাদামাটির উচ্চমূল্য, তৈরি পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক পরিবার পেশা পরিবর্তন করেছে। অবশ্য মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
একই চিত্র মাদারীপুরে। একসময় জেলার কুমারদের তৈরি মাটির তৈরি তৈজসপত্র ছিল প্রতিটি ঘরের অপরিহার্য উপকরণ, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। 10 বছর আগে মনে করেন 50-60 ঘর আসলো, কিন্তু এখন 20 হইতে 25-30 ঘর হইব আর কি। বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই, এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য অবশ্য কিছুটা হলেও মনে করিয়ে দেয় বাংলার আদি সংস্কৃতি আর ঐতিহ্যের কথা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চৈত্র সংক্রান্তির আরও খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই মৌলভীবাজারে যাব, আফরোজ আহমদ সঙ্গে আছেন। আফরোজ, অনুষ্ঠানে কি কি আয়োজন রয়েছে জানতে চাই। বিকেল 3টা থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম। আপনি যেটা দেখেছেন, বাংলার উৎসব উদযাপন পরিষদ নামে একটি সংগঠন, একটা সংগঠন না, অনেকটি সংগঠনের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম। তারা 17 বছরের মতো এবার কিন্তু এই চৈত্র সংক্রান্তি বা বর্ষ বিদায় উৎসব যেটি, সেটা তারা পালন করে আসছে। আপনি দেখছেন যে আজ বিকেল 3টা থেকে এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, জাদু ছিল। এখন কিন্তু একজন শিল্পী একক সঙ্গীত পরিবেশন করেছেন। কয়েক শত মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য, এবং মানুষের যে উৎসাহ খানিকটা এখানে বেশি। যদিও সমগ্র বাংলাদেশে পহেলা বৈশাখ বা বাংলার নববর্ষ যেটি, সেটি অনেক বড় করে উদযাপন করা হয়, কিন্তু চৈত্র সংক্রান্তি বা বর্ষ বিদায় সেটার আসলে খুব বড় করে উদযাপন করা হয় না। কিন্তু মৌলভীবাজারে এই বাংলার উৎসব উদযাপন পরিষদ যে প্ল্যাটফর্মটি আছে, তারা কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই অনুষ্ঠানটি করে আসছেন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে যে সাড়া, সেটি কিন্তু ব্যাপক একটি সাড়া কিন্তু থাকে। এবং এই যে অনুষ্ঠান যেটি চলছে, এখানে কিন্তু নানা শ্রেণী পেশার এবং ধর্ম বর্ণের মানুষ কিন্তু এখানে উৎসবে সামিল হয়েছেন, এবং এই উৎসবটা কিন্তু প্রায় 4 থেকে 5টি সংগঠনের মধ্যে তাদের যে পরিবেশনা শেষ করেছে। এখনো কিন্তু অনেক সংগঠন রয়েছে যারা তাদের পরিবেশনা করবে। তো আয়োজক যারা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আরো অন্তত ঘন্টা দেড়েক। আফরোজ, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম আয়োজনটি, অনেক ধন্যবাদ আপনাকে। একটু সিলেটে যেতে চাই, সহকর্মী নাবিল হোসেন সেখানে আছেন। সিলেটেও নাচে গানে আবৃত্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানাচ্ছেন নগরবাসী, সেই সম্পর্কেই জানবো। নাবিল, কেমন দেখছেন সার্বিক আয়োজন? শাওন, বাংলা বছরের আসলে শেষ যে বিকেল, সেই বিকেলটি সিলেটবাসী নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে, অর্থাৎ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে তারা বছরের যে শেষ বিকেলটি সেটি তারা উদযাপন করছেন। এবং প্রতি বছরই সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সিলেটের এই সুরমার পাড় অর্থাৎ চাঁদনী ঘাটে এই যে বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান, সেটি আসলে আয়োজিত হয়ে থাকে। এবারও তার যে আগের বছরের যে পথচলা, সেই পথচলার মতো এবারও সিলেটের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর আসলে উপস্থাপনা এখানে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যে বর্ষ বরণের বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেটি এখানে পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে সিলেটবাসী যারা আছেন, তারা কিন্তু এই যে আয়োজন, সেটি মনোমুগ্ধকর যে আয়োজন, সেটি তারা উপভোগ করছেন। এবং আগামীকাল যে বর্ষ বরণের যে আয়োজনগুলো, সেগুলো নিয়েও তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো এখানে রয়েছে। এবং সেখানে বিভিন্ন বয়সী যে মানুষ, সেই বিভিন্ন বয়সী মানুষদের আমরা এখানে দেখেছি। সেখানে শিশু কিশোররা রয়েছেন, বয়োবৃদ্ধরা রয়েছেন, নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যে বর্ষবিদায়ের যে আয়োজন, সেই আয়োজন তারা উপভোগ করছেন। শাওন, অনেক ধন্যবাদ নাবিল আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।